আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র এমসিকিউ প্লাস সিকিউ সৃজনশীল সাজেশন সহ সব কিছুই পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কৃষি যদি তোমার চতুর্থ সাবজেক্ট হয় তোমাকে এ প্লাস পেতেই হবে। কারণ তুমি যদি এটাতে এ প্লাস পাও তাহলে তোমার জিপিএ ভালো হবে অনেক। ঠিক আছে, যাদের এ প্লাসের দরকার এ প্লাসও আসবে, যাদের শুধুমাত্র 4 পয়েন্ট দরকার তারাও কিন্তু 4 পয়েন্ট পাবা শুধুমাত্র এটাতে এ প্লাস তুলতে পারলে। তার মানে এই সাবজেক্টটা যাদের অপশনাল এবং এটা একদম সহজ একটা সাবজেক্ট, তুমি যদি ভালো করে গুছিয়ে লিখতে পারো তাহলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটাতে ব্যবহারিক রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায় দেখিয়ে তোমাদেরকে এমসিকিউ সাজেশন দেবো আজকে। সাজেশনের পাশাপাশি তোমাকে কিছু টিক্স দিব, এই টিক্স অনুযায়ী যদি তুমি পড়াশোনা করো তাহলে অল্প পড়েই ভালো রেজাল্ট করতে পারবা। প্রথমত নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। দেখো, এটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যত কৃষি কাজ আছে সব। তার মানে এই অধ্যায় থেকে প্রতি বছরে 1 থেকে 2টা সৃজনশীল থাকে এবং এমসিকিউ থাকে কমপক্ষে 3 থেকে 4টা। তার মানে এই অধ্যায়টা তুমি ভালো করে পড়বা শুধু সৃজনশীলের জন্য। এমসিকিউর জন্য তো পড়বাই। দেখো, প্রত্যেকটা অধ্যায় কিন্তু সৃজনশীলের জন্য পড়তে হয় না। ঠিক আছে, এই টেক্সটগুলো মাথায় রাখতে পারলে তোমার দেখো, পরীক্ষার আগে পড়াটা এই সমুদ্র থেকে পুকুর হয়ে যায়, অর্থাৎ এই যে এত বড় বিশাল চাপ থেকে এটা সৃষ্টি হয়ে যায়। আশা করি বুঝতে পারছো তোমরা। তার মানে এই অধ্যায় থেকে সৃজনশীলও পড়বো এমসিকিউ পড়বো, কারণ এটা একদম সহজ একটা অধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি শিখি যদি বলে এমসিকিউ শেখা হয়ে যাবে, তোমার সিকিউ শেখা হয়ে যাবে। দেখো, গবাদি পশু, মাছ ও বন্য সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কি বলে? এটাকে বলা হয় কৃষি। অর্থাৎ তুমি একটা সংখ্যা শিখলে যাতে সব কিছু পারো। তারপর দেখো, বাংলাদেশের জনসংখ্যা শতকরা কত ভাগ মানুষ, বা মানুষ নয়, ধরো জনগণ গ্রামে বাস করে, বলো তো কত পার্সেন্ট? দেখো, 78.6 ঠিক আছে, এত পার্সেন্ট মানুষ প্রায় গ্রামে বাস করে। তারপরে দেখো, বিশ্বের সবচেয়ে পুরনো ও বৃহত্তম শিল্প কোনটা? এটা হচ্ছে কৃষি। চিন্তা করছো, বিশ্বের সবচেয়ে, কারণ আমরা জানি চীন দেশেও কিন্তু কি কৃষি প্রধান দেশ চীন। চিন্তা করছো, এত বড় দেশ বিশ্বের মধ্যে, আর বাংলাদেশ তো হবেই। তো বাংলাদেশের সকল ব্যবস্থাপনার কত ভাগ কৃষিকাজকে ঘিরে আবর্তিত হয়? এটা প্রায় 70 ভাগ। এটা দেখো, গত নিবন্ধন পরীক্ষাতে এই এমসিকিউটা আসছিল। চিন্তা করছো কত ইম্পর্ট্যান্ট এই এমসিকিউটা। আমি যেগুলো দিব জাস্ট তুমি এগুলাই পড়বা। তারপর প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, দেশের মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষিকাজে নিয়োজিত? এটা হচ্ছে 40.06। ঠিক আছে, এত পার্সেন্ট এটা। তারপর দেখো, বাংলাদেশের কৃষির ক্ষেত্র কয় ধরনের? বাংলাদেশের কৃষিক্ষেত্র হতে 4 ধরনের। কত ধরনের? 4 ধরনের। এই যে দেখো, 20, 21, 22, 23 এইগুলো তোমাকে পড়তে হবে না, কারণ এগুলো হচ্ছে সাম্প্রতিক। এগুলো তোমার পড়া দরকার নেই এমসিকিউগুলো। আরেকটা কথা বলে রেখি, যারা ভিডিওটা দেখছো তারা তো এখান থেকে রিভাইজ দিবাই, আর যারা আমাদের পেইড কোর্সে রয়েছে তারা সবাই কিন্তু এটা পিডিএফে পাবা, কারণ জানি আমি কিন্তু এই পেইড বেরছে পুরো পিডিএফটা তোমার সেন্ড করে দিব। ঠিক আছে, সবাই পাবা যারা পেইড বেচে আসছো। তো দেখো, সিনকোনা গাছ থেকে কোনটি প্রস্তুত করা হয়? কুইনাইন। ঠিক আছে, উত্তর হচ্ছে কুইনাইন। খুব একটা ইম্পর্ট্যান্ট এটা। দেখো, কোন উদ্ভিদ থেকে শিক্ষার প্রধান উপকরণ তৈরি করা হয়? এটা হচ্ছে বাঁশ থেকে। ঠিক আছে, কারণ বাঁশ থেকে আমরা জানি কাগজ যা কিছু আছে এগুলো সব কিছুই তৈরি করা হয় বাঁশ থেকে। আচ্ছা, আমরা কি জানি যে সুতি কাপড়গুলো আমরা ব্যবহার করি, এইগুলোর উৎস কোথায় থেকে আসে? এগুলোর মানে কোথায় থেকে এগুলো তৈরি করা হয়? বেড়ার লুম? না, এগুলো থেকে না। ঠিক আছে, শিমুল তুলা থেকে তৈরি করা হয়। ঠিক চিন্তা করছো, কার্পাস তুলা থেকে তৈরি করা হয়। অর্থাৎ 2 আর হচ্ছে 3, শিমুল তুলা আর হচ্ছে কি কার্পাস তুলা। ঠিক এরকমভাবেই যে পশমি বস্ত্র বা কাপড় এটা তৈরি করা হয় কোথায় থেকে? দেখো তো, এটার উত্তর হচ্ছে 1 আর 3, ছাগলের লোম থেকে 1 নম্বর হবে। ঠিক আছে, আর হচ্ছে বেড়ার লোম থেকে, বিভিন্ন লোম থেকে তৈরি করা হয় পশমি কাপড়গুলা। গৃহ নির্মাণ, অর্থাৎ আমরা যে বাড়িঘর বানাই, এটা নির্মাণের উপকরণ কোনগুলা? বাঁশ। একটা হচ্ছে বাঁশ আর একটা হচ্ছে কি গোলপাতা। আর কাশফুল দিয়ে তো আমরা বাড়ি তৈরি করতে পারবো না, এই জন্য 1 আর 2। ঠিক আছে, তারপর কৃষিজাত কাঁচামাল ব্যবহৃত হয় কোথায় থেকে, মানে কোন কোন স্থানে? এগুলো যে সব যত আয়ুর্বেদিক চিকিৎসা আছে, যত চিকিৎসা আছে সব কিছুই কৃষিজাত, কারণ গাছ থেকেই
যে তোমার চিকিৎসার যে আমরা যে ট্যাবলেটগুলো খাই বা বিভিন্ন কিছু ওষুধ ব্যবহার করি, এগুলো সব কিছু গাছ থেকে। শিক্ষার উপকরণের উৎস কোনগুলো বলো তো? শিক্ষা সবগুলো, বাঁশ, আখের খড়, তারপর হচ্ছে ধানের খড়, আখের চোবড়া, মানে ধানের খড়গুলো বললে বন বোঝাই আমরা বাংলা ভাষায়, এটা বলে। এরপরে জ্বালানি আবশ্যক, আমরা যে ঝালাই, কোন কোন উপকরণগুলো নিয়ে আমরা বিভিন্ন কিছু ঝালাই, অর্থাৎ আগুন জ্বালাই, যেটা একটা হচ্ছে বেকারি শিল্পে আর একটা হচ্ছে গৃহস্থলী কাজে, অর্থাৎ ঘরবাড়ির কাজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর এখানে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকটা পড়বা তোমরা। এই উদ্দীপকটা পড়ে বুঝবা। আচ্ছা, আর একটা উদ্দীপক আছে। তারপর এখন আমরা চলে যাব মেইন যে এমসিকিউ এগুলো। বাংলাদেশের মোট আবাদি জমির শতকরা কত ভাগ মাঠ ফসল? 70 ভাগ। এটা পূর্বে আমরা পড়ে আসছি। মাঠ ফসল কোনটা? কোনটা মাঠে আমরা জন্মাই? এটা হচ্ছে ভুট্টা। ঠিক আছে, আলু, পেঁয়াজ, আদা এগুলো কিন্তু মাঠে না, এগুলো হচ্ছে আমরা মানে উঁচু স্থানে বা উঁচু জায়গাগুলোতে চাষ করি। এই জন্য প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে বুঝাবো, এবং ভিডিওটা একটু লং হবে। লং হলে তোমাদেরকে কি প্রবলেম হবে কিনা এটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। কৃষিতাত্ত্বিক যে ফসল কোনটিকে বলে? এটা বলে মাঠ ফসলকে। তুমি লিখতে পারো যে মাঠ ফসলকে কৃষিতান্ত্রিক ফসল বলে। এটা প্রত্যেক বছরে আসে প্রতিটা বোর্ডে। বাংলাদেশের প্রধান শস্য খাদ্যশস্য কোনটা অথবা শস্যদানা কোনটা? এভাবে আসবে। শস্যদানা থাকতে পারে, খাদ্যশস্য থাকতে পারে। দেখো, যেভাবে পরীক্ষাতে থাকতে পারে আমি সেইভাবে পর্যন্ত তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ধান। ঠিক আছে, এটা প্রত্যেকটা পরীক্ষাতে থাকেই। কৃষিতে এটা ছাড়া মানে প্রশ্ন করেই না। তারপর তোমরা একটা কাজ করবা, দানা জাতীয় যে ফসলগুলো আছে এগুলোর কয়েকটা নাম মুখস্থ করে পারবা। যেমন বলছে নিচের কোনটি দানা জাতীয় ফসল? এটা কি উত্তর হচ্ছে কাউন। এই যে আরেকটা, নিচের কোনটি দানা জাতীয় ফসল? এটা হচ্ছে ধান, মানে দানা দানা থাকে আর কি, যেটা। হ্যাঁ, এরপরে বলছে মাঠ ফসল কোনটা? বলো তো মাঠে কোনটার জন্য? আমি কিছুক্ষণ আগে বলছিলাম এটা হচ্ছে চা। এরপরে দেখো, পাটকে মাঠ ফসল বলা হয় কেন? এটার একমাত্র কারণ কি? একমাত্র কারণটা উল্লেখ করো। সমস্ত ফসল অর্থাৎ সবগুলো ফসল একত্রে পরিপক্ক ও সংগ্রহ করা হয়। ঠিক আছে, তারপর সবারই কমন একটা প্রশ্ন দেখো, বাংলাদেশে কত প্রজাতির মশলা চাষ করা হয়? এটা উত্তর হচ্ছে 20 ধরনের। এটা কিন্তু বিজ্ঞান বইও আছে। পাটকে কিন্তু আঁশ জাতীয় ফসল বলা হয়। ঠিক আছে, এই জন্য বলছি যে আঁশ জাতীয় ফসলের উদাহরণ কোনটা? এটা হচ্ছে পাট। ঠিক আছে, এই যে আমরা যে রাবার ব্যবহার করি, রাবার কোন ধরনের ফসল? এটার উত্তর হচ্ছে শিল্প। রাবার হচ্ছে শিল্প জাতীয়। নিচের কোনটি পশুখাদ্য ফসল? আর এটা সবাই জানি, সরগম। ঠিক আছে, গম জাতীয় এগুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো মাঠ ফসলের মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলো আছে? মাঠ ফসলের মধ্যে অন্তর্ভুক্ত আছে কোনগুলো? এটা ভালো করে পড়বা, ভালো করে মুখস্থ করে ফেলবা একদম। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে যে তেলবীজ ফসল, আর একটা হচ্ছে দানা ফসল, অর্থাৎ 2 নং। এই যে ভালো করে দেখো, এটা হচ্ছে 2 নং, এবং নিচে ব্যাখ্যাটা আছে, এটা ভালো করে পড়ে ফেলবা। তোমার যদি জ্ঞানমূলক বা অনুধাবনে থাকে, মাঠ ফসলের ব্যাখ্যা করো, মাঠ ফসলগুলো ব্যাখ্যা করো, তখন জাস্ট এগুলো লিখে আসবা, তাহলে সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যারা এই অধ্যায় থেকে, মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবেই। মাঠে সমষ্টিগতভাবে চাষ করা হয়, একে একই সময়ে পরিপক্ক ও সংগ্রহ করা হয়, অর্থাৎ একই সময়ে কোনো কিছু পাকে তারপর একসাথে আমরা সংগ্রহ করি। তাহলে উত্তর হচ্ছে 2 নং। আচ্ছা, একজন মানুষের দৈনিক কত মিলিলিটার দুধ পান করা প্রয়োজন বা করতে হবে? 250 মিলিলিটার। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখি, আমি যেগুলা দিচ্ছি এগুলো তো পড়বা 100%। এই পড়াটার একটা পিডিএফ নেওয়ার জন্য তোমরা আমাকে সবাই গ্রুপে পেইড বেডসে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ভর্তি বলতে যারা অ্যাড আসো তারা তো পাবাই, তারা বিনামূল্যে পাবা যারা পূর্বে ভর্তি ছিল। আর যারা নতুন করে নিতে যাচ্ছ, আমাদের পেইড বেডসে তোমাকে অ্যাড হতে হবে। ঠিক আছে, অ্যাড হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর আমাদের পেইড বেডসে যারা আছো প্রিয় শিক্ষার জন্য আমি তোমাদেরকে বলে রাখি, আমি গ্রুপে একটা বই দিয়ে দিয়েছি কেমনে পড়বা তোমরা। হ্যাঁ, কেমনে পড়বা এগুলা, এই প্রত্যেকটা দেখো, পরীক্ষার আগে তোমার কিন্তু মাথায় পুরো একটা প্রেশার যায় যে আমি কোনগুলো পড়বো স্যার, আমি কভার করবো একদিনে কোনগুলো। আমি বলবো জাস্ট আমি যে এমসিকিউগুলো দিয়েছি এবং সিকিউগুলো দিয়েছি জাস্ট এইগুলোই পড়বো, এর বাইরে একটা পড়া দরকার নেই তোমার। বাংলাদেশে কয়টি? বাংলাদেশে কয়টি মৎস্য চিংড়ি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে? উত্তর হচ্ছে 6টা।
মাছের চামড়া কোন ধরনের ভিটামিন থাকে বলো তো? ভিটামিন সি থাকে। মাছের চামড়ায় ভিটামিন সি থাকে, এর জন্য অনেকেই কিন্তু মাছের চামড়াগুলো এগুলো ভাজি করে খায়। এরপরে দেখো মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে ময়মনসিংহ। এটা মনে রাখার টেকনিকটা বুঝো। মৎস্যতে ম আছে, ময়মনসিংহে ম আছে। ম প্লাস ম প্লাস মানে এটা হচ্ছে মাছ। ম প্লাস মানে কি? মাছ। এবার মনে রাখবা। তারপর দেখো বাংলাদেশের মোট সামুদ্রিক চিংড়ি প্রজাতির সংখ্যা কত? এটার উত্তর হচ্ছে 36। এরপরে দেখো সাদা সোনা বলা হয় কোনটিকে? সাদা সোনা এটা হচ্ছে চিংড়িকে। ঠিক আছে। গোল্ডেন এজ বলা হয়, গোল্ডেন স্বর্ণ বলা হয় আবার এটাকে, দেখছো? স্থানীয় তত্ত্ববন্ধার বলা হয় একজন অভিজ্ঞ কৃষককে। উত্তর হচ্ছে 2। ঠিক আছে। অভিজ্ঞ একটা হচ্ছে অভিজ্ঞ আর একটা হচ্ছে অনভিজ্ঞ। ঠিক আছে। তো অভিজ্ঞ কৃষক কে বলতো? অভিজ্ঞ কৃষক হচ্ছে জ্ঞানী কৃষক। 114 খুব ইম্পর্টেন্ট। কৃষকদের জন্য উঠোন বৈঠকের উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্যটা কি এটা বলবা। ঠিক আছে। কৃষি প্রযুক্তি হস্তান্তর। উত্তর হচ্ছে 4, কৃষি প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশে জাতীয় পর্যায়ে কয়টি কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে? এটা হচ্ছে 15টি। ঠিক আছে। কৃষক যে মাঠ স্কুলের স্থান কোনটি বলতো? কৃষকের মাঠ স্কুলের স্থান এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, এই যে উঠোন বৈঠকটা হয় এটা কতজন কৃষক মিলে হয়? এটা হচ্ছে 20 থেকে 30 জন কৃষক মিলে। কৃষক আর সবাই কৃষকদের মধ্যে সবাই কৃষকদের মধ্যে কি সরবরাহ করা হয় বলো তো? কৃষি প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, মনে এই তত্ত্বগুলো তুমি পড়বাই। কৃষক মাঠ স্কুলে মানে কি থাকে, তারপর অভিজ্ঞ কৃষক তত্ত্ব বিনিময় কি করে, দেখো উত্তর সহকারে দেওয়া আছে, এগুলো পড়বাই। তারপর কৃষক যে আর সবার যে উদ্দেশ্য হলো কৃষকদের কি, তারপর উঠোন বৈঠকটা এটা সম্পর্কে পড়বা। এটা প্রত্যেক বছরে আসে। ঠিক আছে। তারপর দেখো এই যে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আর উঠোন বৈঠকটা কি, কেমনে থাকবে উদ্দীপকে। হারুন কৃষিবিদ, হ্যাঁ, এই ব্যক্তির নাম হচ্ছে কৃষিবিদ হারুন সাহেব। তার গ্রামের কৃষকদের চাহিদা ও সমস্যা নিরূপণের পাশাপাশি সমাধানের জন্য একটি সভার আয়োজন করে। এটাই হচ্ছে একটা উঠোন বৈঠক। অর্থাৎ কি করবে? একটা সম্মেলন বা সভা বসাবে, এটাই হচ্ছে উঠোন বৈঠক। এখন এই ধরনের সবার টার্গেট হলো বা লক্ষ্য কি? টার্গেট মানে ইংলিশ শব্দ আর কি। লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে প্রান্তিক কৃষক, এরপরে সে বর্গা চাষি, বর্গা মানে যারা বর্গ আকারে চাষ করে, ক্ষুদ্র কৃষক, সব কিছুই। ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আরেকটা উদ্দীপক তোমাদেরকে দিলাম, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবা আমাকে পারছো কি না। ঠিক আছে। তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনুষদ কতটি? এটা তোমাকে পড়তে হবে। উত্তর হচ্ছে 6টা। ঠিক আছে, 6টি। বাংলাদেশের উচ্চতর কৃষি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 3 ভাগে। শেরে বাংলা এইটা হচ্ছে বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়। এটা কোথায় অবস্থিত? ঢাকায়। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা সকলেরই জানা 1961 সালে। আচ্ছা, তারপর দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে 1998 সালে। ঠিক আছে। দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি গবেষণা প্রতিষ্ঠান কোনটা? এই ধরনের প্রতিষ্ঠান থেকে একটা এমসিকিউ থাকবেই প্রত্যেক বছরে তাকেই BINA। ঠিক আছে। তারপর BARI, এই যে এইটার পূর্ণরূপটা আগে তোমাকে জানতে হবে, তারপর জানতে হবে এটার প্রধান কার্যালয় কোথায়। এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। ঠিক আছে, এটা গাজীপুরে অবস্থিত। হ্যাঁ, 2বার আসছে এই যে। তারপর এটা আমরা যে কিছুক্ষণ আগে পড়ে আসছি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, এইটার প্রধান কার্যালয় কোথায়? এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। আমি তোমাদেরকে এই যে প্রত্যেকটার পূর্ণরূপ আমি পড়াবো, একটু অপেক্ষা করো। এখান থেকে প্রত্যেকটা সাল অনুযায়ী 41, 42, 43, 44, 45, 46, 47 পর্যন্ত পড়তে হবে তোমাকে, প্রত্যেকটা সাল অনুযায়ী। এই যে কত সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1970 সালে। কত সালে প্রথম কৃষি ইনস্টিটিউট স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়? 1938 সালে। দেখো এটা কিন্তু পাকিস্তান আমাদেরকে শোষণ করার পূর্বে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পূর্বে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল।
চিন্তা করছো? তারপর দেখো BARC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973। মুক্তিযুদ্ধ 2 বছর পরে প্রতিষ্ঠিত হয়েছিল এটা। তারপর বাংলাদেশ, হ্যাঁ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর কোর্স কত বছর মেয়াদী হয়? এটা হচ্ছে 4 বছর মেয়াদী হয়। দেশে পশু চিকিৎসা ইনস্টিটিউট রয়েছে কয়টা? পশুদের জন্য, ঠিক আছে, 2টা মাত্র। তো কৃষি শিক্ষার বিষয়বস্তুর মধ্যে রয়েছে এই যে দেখো, এইটা পড়বা, যেগুলো আমি বেশি জোর দিচ্ছি এগুলো তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। একটা হচ্ছে ফসল কৃষি আর একটা হচ্ছে মৎস্য বিজ্ঞান। হ্যাঁ, কারণ আমরা জ্যোতিষ্ক বিজ্ঞান নিয়ে কিন্তু আলোচনা করি না কৃষিতে, যে চাঁদ কখন উঠবে, কখন অস্ত্র যাবে, এরকম আমরা সূর্য কখন উঠবে, সূর্য কখন অস্ত্র, এগুলো কিন্তু আমরা পড়ি না। কৃষি আর একটা হচ্ছে আমরা পড়ি ফসল আর একটা মৎস্য বা মাছ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, প্রথম 2টা হবে এটা। দেশের সবচেয়ে বড় সরকারি কৃষি সম্প্রসারণ অফিস কোনটা? এটা হচ্ছে DAE, অর্থাৎ এটা পুনরূপে তোমাকে আমি পড়াবো, একটু অপেক্ষা করো সবগুলো। তারপর দেখো, কৃষি তত্ত্ব সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে কামারবাড়িতে, কামারবাড়ি। তারপর দেখো, কৃষি তত্ত্ব ও সেবামূলক যে প্রকাশনা কত ধরনের হয়? এটা হয় 6 ধরনের। উত্তর কত? 6 ধরনের। কত সালে, দেখো এটা, কত সালে কৃষি তত্ত্ব সংস্থাকে কৃষি তত্ত্ব সার্ভিস নামকরণ হয়? উত্তর হচ্ছে 1985 সালে। AICC এর পূর্ণরূপটা কি? ভালো করে পড়বা, জ্ঞানমূলকও থাকতে পারে, MCQ তো থাকতে পারেই। এগ্রিকালচারাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার, ঠিক আছে। উত্তর হচ্ছে প্রথমটা। আচ্ছা দেখো তো, কৃষকদের সাথে সরাসরি কাজ করে কে বলো তো? এই যে দেখো, ASAAO কৃষি তত্ত্ব ও প্রযুক্তি খবর ভিত্তিক বিভাগীয় বুলেটিন কোনটি? এটা হচ্ছে সম্প্রসারণ বার্তা। বাংলাদেশে NGO অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই সংস্থা কয়টা? বর্তমানে কয়টা রয়েছে? এটা হচ্ছে 3500টি রয়েছে বর্তমানে। এনজিওগুলো কয় ধরনের কার্যক্রম পরিচালনা করে? এনজিওগুলো উত্তর হচ্ছে 3 নং, অর্থাৎ 4, ঠিক আছে, 4 ধরনের। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কিছু পূর্ণরূপ দিব আর কয়েকটা MCQ আছে, একটু ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে। এই যে দেখো, আমি যদি বলি কোনটি এনজিও, সরাসরি এখানে আসি, কোনটি এনজিও বলো তো, কোনটা এনজিও? BRSA এর পূর্ণরূপকে আমরা কিছুক্ষণ পরেই বলবো। এই যে দেখো, এনজিও কি? এনজিও কি একটা বেসরকারি সংস্থা। এনজিও হচ্ছে একটা বেসরকারি সংস্থা। যদি বলি AIS কোন ধরনের প্রতিষ্ঠান? তাহলে হচ্ছে প্রচার, ঠিক আছে। বাংলাদেশে বর্তমানে কয় ধরনের এনজিও রয়েছে? এটা হচ্ছে 4 ধরনের, কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি। আমরা যে কিছুক্ষণ আগে পড়েছি, DAE এর আঞ্চলিক পর্যায়ে অফিস প্রধান কে? এটা বলো তো? এডি, হ্যাঁ, অ্যাডিশনাল ডিরেক্টর। এডির পূর্ণরূপ হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর। আমরা পড়তে কিছু পূর্ণরূপ এসেছি, হ্যাঁ। BADC এর পূর্ণরূপ কি? বাংলাদেশ এগ্রিকালচারাল, অর্থাৎ 2 নং, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আমার সাথে সাথে যদি তুমি 2-3 বার পড়ো, একদম মুখস্থ হয়ে যাবে, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। দেখো, আমি মোস্ট কমন যেগুলো, এগুলো তোমাকে পড়াচ্ছি, কারণ এখানে সাজেশন অনেকগুলো আছে, সবগুলো যদি দিই পরীক্ষার আগ মুহূর্তে, তুমি কিন্তু শেষ করতে পারবা না। তো দেখো, আর ভিডিওটা অনেক লং হবে, কমপক্ষে 2 ঘন্টা হবে, এগুলো প্রত্যেকটা যদি আমি পড়াই। তো দেখো, কৃষিক্ষেত্রে সরকারের মূল লক্ষ্য কি? লক্ষ্যটা কি? খাদ্য সম্পূর্ণতা অর্জন করা, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন বই বিভিন্নভাবে থাকে, স্বয়ংক্রিয় পূর্ণতা, ঠিক আছে, আরেকটা হচ্ছে শুধু পূর্ণতা। অর্থাৎ পূর্ণতা কোনো কাজ পাইলেই তুমি ভাববা যে কৃষিক্ষেত্রে সরকারের মূল লক্ষ্য হচ্ছে এটা। আচ্ছা, আমরা আরেকটা পূর্ণরূপে BARI, ঠিক আছে। তো বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। আবারও দেখো, বাংলাদেশ এগ্রিকালচারাল যেখানে রিসার্চ করে, হ্যাঁ, রিসার্চ ইনস্টিটিউট। আমরা আরেকটা দেখছিলাম AIS এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস। দেখো, এটা তো অনেকে পারো, তাও আমি বলে দিচ্ছি। NGO এটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন,
নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সবগুলো নোট খাতা করে ফেলবা। লিখবা আর পড়বা একদম এখন মুখস্থ হয়ে যাবে। দেখো, যারা ইংলিশে পারবা না, বাংলাতে শিখানো একদম সহজ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটাকে বলা হয় BARI, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যদি দুইটা আর থাকে তাহলে বাবা ধান গবেষণা। এটা হচ্ছে বাংলাদেশ রাইস, হ্যাঁ, রাইস। তারপর হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট। যারা না পারবা ইংলিশে তারা বাংলাতে শিখে ফেলবা। দুটোটাই আমি দিয়ে দিলাম। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো প্রত্যেকটা অধ্যায়ের আমি ব্যাখ্যা সহকারে MCQ ভাবে নিয়ে আসবো, যদি তোমরা আমাকে রেসপন্স করো। ঠিক আছে, সবাই কমেন্ট করো যারা যারা ভিডিওটা দেখছো।